হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন লেকচারের বিষয় হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক। খুবই কমন একটা কন্ডিশন, নিয়মিত আমরা ট্রিটমেন্ট করে থাকি আমাদের ক্লিনিকে। সো আজকে আমরা যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ হেডেক, কী কী কারণে হেডেক হতে পারে, কিভাবে আমরা একটা থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, কিভাবে আমরা সার্ভাইকোজেনিক হেডেক আমরা অ্যাসেসমেন্ট করতে পারি এবং এটার কী কী ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি এবং পেশেন্টকে আমরা কী কী টেকনিক আমরা শিখিয়ে দিব বাসায় করার জন্য এবং কিছু হোম এক্সারসাইজ প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। সো অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি যে ডেফিনেশনটা দিয়েছে সেটা হচ্ছে যে পেশেন্ট পেইন ফিল করবে তার হেডে প্লাস অথবা এবং ফেসে। হেডে এবং ফেসে অথবা হেড এবং ফেস দু জায়গাতেই হতে পারে। সে পেইন ফিল করবে, কিন্তু তার সোর্সটা হচ্ছে পেইনের সোর্সটা হচ্ছে তার নেক এরিয়া থেকে। তার মানে নেক এরিয়া থেকে পেইনটা শুরু হবে, বাট এটা রেফার্ড হতে পারে তার হেডে অথবা ফেসে অথবা দুই জায়গাতেই। আরও দুটো ডেফিনেশন এখানে আমি উল্লেখ করেছি। একটাতে বলেছে যে হেডেকটা সার্ভাইকোজেনিক হেডেকটা হয় ডিউ টু ডিসফাংশন অর ইনফ্লামেশন অফ দ্য আপার সার্ভাইকাল স্পাইনের সমস্যা। আপার সার্ভাইকাল স্পাইন বলতে আমি বোঝাচ্ছি C1, C2, C3 এই তিনটে লেভেলে কোনো সমস্যা হলে পেশেন্ট যে ডিসফাংশন হবে তার সেটা হতে পারে পেইন, স্টিফনেস। এটাকে আমরা সার্ভাইকোজেনিক হেডেকের সিমটমস হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তো আপার সার্ভিক্যাল স্পাইনে কী কী থাকে? প্রথম জয়েন্ট হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। অক্সিপিটের সাথে অ্যাটলাসের যে জয়েন্টটা সেটাকে বলে অ্যাটলান্টো অক্সিপিটাল অথবা ওয়ে জয়েন্ট। দেন C1, C2 এটার সাথে যে জয়েন্টটা সেটাকে বলে আটলান্টো এক্সেল জয়েন্ট অথবা এ জয়েন্ট। তারপরে C2, C3 ফ্যাসেট জয়েন্টের সমস্যা থাকতে পারে, ডিস্কের সমস্যা বা ক্যাপসুল লিগামেন্ট অথবা মাসেলের যে কোনো প্রবলেমের কারণে যে পেশেন্ট যদি হেডেক সে ফিল করে সেটাকে বলা হয় সার্ভাইকোজেনিক হেডেক। আরেকটা ডেফিনেশন ওয়ার্ল্ড সার্ভাইকোজেনিক হেডেক সোসাইটি বলেছে যে পেইন পারসিভড এনি পার্ট অফ দ্য হেডের যে কোনো জায়গাতে পেইনটা ফিল করতে হতে পারে, বাট এটার সোর্সটা হচ্ছে মাস্কুলোস্কেটাল স্ট্রাকচার যেটা ইনারভেটেড বাই C1 to C3। তার মানে C1, C2, C3 নার্ভ যে স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দিয়েছে সেই স্ট্রাকচারগুলোর থেকে যে যদি পেইনটা অরিজিনেটেড হয় এবং পেইনটা পারসিভড হবে হেডে অথবা ফেসে, তখন সেটাকে আমরা বলছি সার্ভাইকোজেনিক হেডেক। তো সার্ভাইকোজেনিক হেডেক নিয়ে ডিটেলস আলোচনা করার আগে আমরা অ্যানাটমিটা একটু আমরা রিভাইজ করে নিই। প্রথমে এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল বোন। এই অক্সিপিটাল কন্ডাইল আমাদের ফার্স্ট যে ভার্টিব্রা অ্যাটলাসের সাথে যে জয়েন্টটা ফর্ম করে সেটাকে বলা হয় অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট অথবা আমরা সংক্ষেপে বলি ওএ জয়েন্ট। নেক্সট জয়েন্ট হচ্ছে অ্যাটলাসের সাথে এক্সিসের যে জয়েন্টটা এটাকে বলে আটলান্টো এক্সাল জয়েন্ট অথবা এ জয়েন্ট। সো এই দুইটা জয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য টাইম যখন পেশেন্টের সার্ভাইকোজেনিক হেডেক থাকে এই দুটো জয়েন্ট স্টিফ থাকে, অথবা আমি যদি পালপেট করি ফেসের জয়েন্টগুলোতে আমি অনেক সময় টেন্ডারনেস পেতে পারি। তো কী কী মুভমেন্ট হয় ওই জয়েন্টে অথবা অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে? দুইটা মুভমেন্ট, একটা ফ্লেকশন এক্সটেনশন। তো ফ্লেকশনটা হচ্ছে যখন আমি হেডটাকে নোডিং করতেছি, এটাকে বলে ফ্লেকশন আপার সার্ভিক্যাল স্পাইনের। আর এক্সটেনশন হচ্ছে যখন আমি প্রোট্রিউশন করতেছি, প্রোট্রাকশন, এটা হচ্ছে আমাদের আপার সার্ভিক্যালার এক্সটেনশন। সো এই মুভমেন্টটা হচ্ছে মোস্টলি ওয়ে জয়েন্টে। এখানে আমি দেখাচ্ছি যে সার্ভিক্যাল স্পাইনের বিভিন্ন লেভেলে কী কী মুভমেন্ট হয়। যেমন অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট অথবা ওয়ে জয়েন্টের মেইন মুভমেন্ট হয় ফ্লেকশন এক্সটেনশন। আর এ জয়েন্টের মেইন মুভমেন্টটা হচ্ছে রোটেশন। রোটেশনটা কি? আমি কিছুটা চিনটাকে রিট্রাকশন করলাম, এই অবস্থায় আমি যদি রোটেশনটা করতেছি, এটা আমাদের মোস্টলি হচ্ছে আমাদের আপার সার্ভিক্যাল স্পাইনের রোটেশন মোস্টলি হচ্ছে আমাদের এ জয়েন্টে, আটলান্টো এক্সাল জয়েন্টে। আর এরপরে যে মিড সার্ভাইকেল, লোয়ার সার্ভাইকেলের আমাদের মুভমেন্ট যেটা হয় ফ্লেকশন এক্সটেনশন রোটেশন সব মুভমেন্টগুলোই হয়, বাট আপার সার্ভাইকেলে আমাদের ফার্স্ট জয়েন্ট যে জয়েন্টটা, যেমন এও জয়েন্টটাতে মেইন মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন, আর এ জয়েন্টের মেইন মুভমেন্ট হচ্ছে রোটেশন।
নেক্সট বিভিন্ন স্কালের বিভিন্ন এরিয়া আমরা জানতে হবে, এটাকে বলে অক্সিপুট বা অক্সিপিটাল এরিয়া। কানের কাছে যে অংশটা টেম্পোরাল এরিয়া, তার উপরে আছে প্যারাইটাল এরিয়া, আর সামনের অংশটাকে ফ্রন্টাল এরিয়া, আর এটাকে বলা হচ্ছে আমাদের অরবিট, আর এটাকে বলা হয় পেরি অরবিটাল এরিয়া। তো এই এরিয়াগুলো আমাকে বা জোনগুলো আমাদের নাম জানতে হবে, কারণ আমাদের যখন হেডেক আমরা আলোচনা করবো আমরা তখন বলবো যে কোন এরিয়াতে পেইনটা রেফার্ড হতে পারে। সো হেডেক বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে এই চারটা খুব ইম্পর্টেন্ট বা চারটা মেইন টাইপস, তার মধ্যে সার্ভাইকোজেনিক হেডেক, নেক্সট টেনশন হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক। নেক্সট আমরা স্লাইডগুলো আলোচনা করবো আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে পিকচারে আমি দেখতে পাচ্ছি ক্লাস্টার হেডেক মোস্টলি পেশেন্টের অরবিটাল এরিয়া অথবা পেরি অরবিটাল এরিয়াতে পেশেন্ট তার পেইনটা ফিল করবে। আর টেনশন হেডেকটা অনেক সময় একটা ব্যান্ড লাইক, তার মনে হবে যে একটা টাইট মনে হচ্ছে তার এই জায়গাটাতে, অথবা মাথার উপরে ভারী মনে হয় বা টাইট মনে হয়। আর মাইগ্রেন হেডেকটা সাধারণত মোস্ট অফ দ্য টাইম ইউনিল্যাটারাল, এক সাইডে হয়, পরে একটা সাইড যেমন আমাদের অরবিটাল এরিয়া এবং এই যে সাইডগুলো এই অংশটাতে হয়। অনেক সময় সাইড শিফট করতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম সাধারণত এক সাইডেই হয়। অনেক সময় সাইনাসের কারণে পেশেন্ট হেডেক ফিল করতে পারে, সেটা সেই হেডেকটা সামনের দিকে ম্যাক্সিলা অথবা ম্যান্ডিবুলার এরিয়াতে, এই জায়গাগুলোতে সে পেইন ফিল করবে। আর সার্ভিকোজেনিক হেডেকটা মোস্টলি পেশেন্টটা পেইন ফিল করবে নেক থেকে, দেন পেইনটা সামনের দিকে রেফার্ড হতে পারে। এখানে একটা টেবিলের মাধ্যমে আমি তিনটা হেডেক ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি। প্রথমে আছে সার্ভিকোজেনিক হেডেক, দেন মাইগ্রেন হেডেক, অ্যান্ড দেন টেনশন টাইপ হেডেক। আমি এটাকে যদি সামারাইজ করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে সার্ভিকোজেনিক হেডেকটা শুরু হয় স্টার্টস ইন দ্য নেক থেকে শুরু হয়, দেন সামনের দিকে আসে। আর মাইগ্রেন হেডেকটা শুরু হয় হেড থেকে, দেন রেডিয়েটস ব্যাকওয়ার্ডস, পিছন দিকে আসে। আর টেনশন টাইপ হেডেকটা সাধারণত স্টার্টস ইন দ্য হেড, সাধারণত হেডের এই জায়গাটা একটা ব্যান্ডের মতো মনে হয় অথবা এভাবে ব্যান্ডের মতো মনে হয়, সাধারণত স্টার্ট ফ্রম দ্য হেড। লোকেশন আমি বললাম যে কোন এরিয়াতে, সাধারণত সার্ভিকোজেনিক হেডেকটা অক্সিপিটাল এরিয়া, ফ্রন্টোপ্যারাইটাল এরিয়া অ্যান্ড অরবিটাল এরিয়াতে। আর মাইগ্রেনটা শুরু হয় ফ্রন্টাল এরিয়া থেকে, পেরিঅরবিটাল এরিয়া থেকে, অথবা অনেক সময় টেম্পোরাল এরিয়াতেও আসতে পারে। আর টেনশন টাইপের একটা অনেকটা ডিফিউজ, খুব একটা লোকালাইজড, মানে ডিফিউজ বলতে যে একটা ছড়ানো একটা ব্যথা। ল্যাটারালাইজেশন মানে হচ্ছে সাইড শিফট করে কিনা। সার্ভিকোজেনিক হেডেকটা এটা সাধারণত সাইড শিফট করে না, পেশেন্ট বলে যে আমার ব্যথাটা এক সাইডে আমার ধরে আছে, ঘাড়ের একটা অংশ, তারপর ব্যথাটা সামনের দিকে আসে, সাধারণত সাইড শিফট করে না। বাট মাইগ্রেনটা একইভাবে সাধারণত ইউনিল্যাটারাল একই সাইডে, বা সামটাইমস সাইড শিফট করে অন্য পাশে আসতে পারে। আর টেনশন টাইপ হেডেকটা অনেকটা বাইল্যাটারাল। ফ্রিকোয়েন্সি মাইগ্রেন হেডেকটা সাধারণত মাসে 1 থেকে 4 বার হতে পারে, অন্যান্য সময় দেখা যায় তার কোনো ব্যথা নাই বা নাও থাকতে পারে কোনো সিমটম। আর সার্ভিকোজেনিক হেডেকটা এটা অনেক সময় অনগোয়িং, প্রায় হয়, আবার ভালো হয়, কিন্তু একদম কমপ্লিটলি কিউর না, এরকম পজিশন বা এই ধরনের অবস্থা। আর টেনশন টাইপ হেডেকটা প্রতিদিনই হয়, অনেক সময় যে এপিসোডিক, প্রতিদিনই 1 থেকে 30 বার, তার মানে প্রতিদিন হতে পারে মাসের। সিভিয়ারিটি সাধারণত টেনশন টাইপ হেডেকটা মাইল্ড টু মডারেট, এটা সাধারণত সিভিয়ার হয় না, কিন্তু সার্ভিকোজেনিক হেডেক অথবা মাইগ্রেন হেডেকটা মডারেট টু সিভিয়ার পর্যন্ত হতে পারে। এবং পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম? মাইগ্রেন হেডেকটা থ্রবিং, পালসেটিং। থ্রবিং বলতে বোঝাচ্ছে যে থ্রবিং ব্যথা বাড়তেছে কমতেছে, অনেকটা রিথমিক্যাল, বাড়তেছে কমতেছে, পালসেটিং টাইপের। বাট সার্ভিকোজেনিক হেডেকটা নন থ্রবিং, নন লেন্সেনেটিং, মানে হচ্ছে যে অনেকটা স্ট্যাবিং বা শার্প না, নন থ্রবিং মানে এরকম বারে কমে এই ধরনের টাইপের না আর কি। ব্যথাটা ধরে থাকার মতো একটা ব্যথা, এরকম মনে হয় সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে। টেনশন টাইপের হেডেকের ক্ষেত্রেও অনেকটা ডাল, একইভাবে ধরে আছে, বা প্রেসিং মানে হচ্ছে যে মাথাটা অনেক ভারী মনে হচ্ছে এই জায়গাটাতে, বা টাইটেনিং মানে হচ্ছে একটা ব্যান্ডের মতো মনে হচ্ছে, এই ধরনের ব্যথা হলে সেটা সাধারণত টেনশন টাইপ হেডেক। কী কারণে ট্রিগার হতে পারে? সাধারণত সার্ভিকোজেনিক হেডেকটা নেক মুভমেন্ট অথবা কোনো একটা ব্যাড পজিশনে, ব্যাড পশ্চারে দীর্ঘ সময় থাকলে ব্যথাটা হয়। আর মাইগ্রেনটা ওই ধরনের নেক মুভমেন্টের সাথে সরাসরি জড়িত না। টেনশন টাইপ হেডেকটা ওই ধরনের নেক মুভমেন্টের সাথে জড়িত না।
সাথে কী কী সিমটম থাকতে পারে? সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে নেক রোটেশন, বিশেষ করে আপার সার্ভিক্যাল স্পাইনের নেক রোটেশন বা নেক মুভমেন্ট লিমিটেড থাকতে পারে। সময় পালপেট করলে C1, C2, C3 এইগুলোতে, অথবা বিভিন্ন মাসেলের ট্রিগার পয়েন্ট থাকতে পারে, এগুলোতে টেন্ডারনেস থাকতে পারে। সময় ডিপ নেক ফ্লেক্সন মাসেল উইক থাকে। অনেক সময় নওশিয়া থাকতে পারে, অনেক সময় বমি ভাব, কিন্তু বমি হয় না সাধারণত সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে। ফটোফোবিয়া, অনেক সময় ব্রাইট লাইটের প্রতি সেন্সিটিভ হতে পারে অনেক সময় পেশেন্ট, যেটা মাইগ্রেনের ক্ষেত্রেও হয়। মাইগ্রেনের ক্ষেত্রে আমরা বলছি ফোনোফোবিয়া, খুব হাই পিচ সাউন্ড অথবা খুব নয়েজি এনভায়রনমেন্টে পেশেন্টের ব্যথা বেড়ে যায়, অথবা ব্রাইট লাইট এক্সপোজ হলে ব্যথা বাড়ে, পেশেন্ট নওশিয়া হয়, বমি ভাব, বমিটিং, অনেক সময় বমিও করে। কিন্তু সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে আমি বলছি যে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে বমি হয় না, অনেক সময় নওশিয়াটেড হতে পারে। ভিজুয়াল চেঞ্জ, অনেক সময় ব্লাড ভিশন, ঠিক স্পষ্ট কিছু দেখে না, মানে ঘোলা দেখে, এই ধরনের সমস্যাগুলো মাইগ্রেনে থাকে। বাট সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে অনেক সময় নওশিয়া, ফটোফোবিয়া থাকে, বা অনেক সময় ইট ইস লেসার এক্সটেন্ট অথবা মাইল্ডার দেন মাইগ্রেন। টেনশন টাইপ হেডেকের ক্ষেত্রে কোনো নওশিয়া, ভমিটিং থাকে না। অনেক সময় ফোনোফোবিয়া থাকতে পারে। এখানে আমি কিছু ছবিতে আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, শুধু বাইল্যাট্রাল। এই জায়গাটা মনে হবে খুব ভারী হয়ে আছে, এরকম মনে হবে, অথবা ব্যান্ডের মতো মনে হবে, টাইটেস্টটা মনে হবে এরকম। মাইগ্রেনের ক্ষেত্রে ব্যথা এক পাশ থেকে আরেক পাশে শিফট করতে পারে। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে আমি বলছি যে অরবিটাল এরিয়াতে অনেক সময় পেশেন্টের চোখ থেকে পানি পড়তে পারে বা সোয়েটিং হতে পারে, এই সমস্যাগুলো অনেক সময় থাকে ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে। আর সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে অনেক সময় পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেকে ব্যথা, অথবা অনেক সময় ফেসে পেইন হতে পারে। যদি আমি মাইগ্রেনের সাথে সার্ভিকোজেনিক হেডেকের পার্থক্য করি বা ডিফারেন্সিয়েট করি, সাধারণত মাইগ্রেনটা হয় কম বয়সে হতে পারে, বা সাধারণত সার্ভিকোজেনিক হেডেকটা আফটার 33, এটা কমন। হেডেক অনসেট শুরু হয় ফ্রন্টাল, তার মানে এন্ট্রিয়ার আসপেক্ট বা সামনের অংশ থেকে, মাথার সামনের অংশ থেকে শুরু হয়, পিছন দিকে আসতে পারে রেফার্ড হয়ে। বাট সার্ভিকোজেনিক হেডেকটা সাধারণত পোস্টেরিয়র আসপেক্ট অফ দ্য হেড থেকে শুরু হয়, অথবা নেক থেকে সামনের দিকে রেফার্ড হতে পারে। পেইন এরিয়া মাইগ্রেনের ক্ষেত্রে 50% ইউনিল্যাটারাল, বাট সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ইজ ইউনিল্যাটারাল, দেয়ার ইজ নো সাইড শিফট। বাকিগুলো আমি যেটা বলেছি একই কথা, যে ফোনোফোবিয়া থাকে কিনা বা থ্রোবিং পেইন থাকে কিনা, যেটা একই জিনিসের রিপিটেশন, শুধু আমি এটা স্কিপ করে যাচ্ছি। নেক্সট ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক জানার আগে আমাকে এই দুইটা জিনিস আমাকে জানতে হবে। হোয়াট ইজ মায়োসিস, হোয়াট ইজ টসিস। মায়োসিস মানে হচ্ছে পিউপিল কনস্ট্রিকশন, আমাদের যে পিউপিলটা আছে এখানে, ওটার সময় কনস্ট্রিক্ট করে। আর সময় টসিস মানে হচ্ছে আমাদের যে আইলিড, যে আইলিডটা এটা ড্রুপ করে, এটা নিচে দিকে নেমে আসে বা ফল করে। যদি কারো এরকম একটা ঘুম চোখ এরকম যদি মনে হয়, এবং তার যদি নেজাল ড্রপিং থাকে বা সোয়েটিং হয় বা চোখ থেকে পানি পড়ে, এইগুলো সাধারণত ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে কমন। এবং ক্লাস্টার হেডেক আমি বলছিলাম সাধারণত ইউনিল্যাটারাল অরবিটাল এরিয়াতে, মোস্টলি এই এরিয়াতে হয়। ইপসিল্যাটারাল ফেশিয়াল সোয়েটিং থাকতে পারে, পিপল কনস্ট্রিকশন থাকতে পারে, ড্রপিং অফ দ্য আইলিডস থাকতে পারে। তো এই সমস্যাগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমি ডিফাইন করতে পারি ক্লাস্টার হেডেক হিসেবে। নেক্সট আরেকটা স্ট্রাকচার আমাদের জানতে হবে, সেটাকে বলে ট্রাইজেমিনো সার্ভাইকাল নিউক্লিয়াস। এটাকে বলে ট্রাইজেমিনো সার্ভাইকাল নিউক্লিয়াস, এটাকে বলে রিলে সেন্টার কেন? কারণ হচ্ছে যে এই যে জায়গাটা, এই নিউক্লিয়াসটা, এটার সাথে আমাদের আপার সার্ভাইকাল নার্ভ, যেটা C1, C2, C3-র সাথে ট্রাইজেমিনাল নার্ভের একটা কানেকশন আছে, যার ফলে এখানে কোনো সমস্যা যদি হয়, কোনো ডিসফাংশন, ইনফ্লামেশন বা যে কোনো নার্ভের ইরিটেশন হলে, রিলে সেন্টারের মাধ্যমে এটা পেইনটে এদিকে রেফার্ড হতে পারে। এই কারণে বলে যে ডেফিনেশনে, যে সার্ভিকোজেনিক হেডেক থাকলে আপার সার্ভিক্যাল স্পাইনের ডিসফাংশন হয়, যেটার কারণে পেইনটা পেশেন্ট পারসিভ করতে পারে অক্সিপিটাল নার্ভ এরিয়াতে অথবা ফেসে। কেন ফেসে? ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। রেড ফ্লাক্স। সো যে কোনো হেডেক আমাদেরকে অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস করার সময় আমাকে অবশ্যই রেড ফ্লাক্সগুলো মনে রাখতে হবে। যদি পেশেন্ট বলে আমার এই হেডেকটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ব্যাড হেডেক, তবে আমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে যে কেন এই ধরনের সমস্যা
হতে পারে অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে পেশেন্টের। যদি এরকম বলে যে ওরসেনিং অ্যান্ড চেঞ্জিং অফ সিমটম, যে বলছে যে ব্যথাটা বাড়তেছে, কমতেছে না, এবং সাথে সাথে তার অন্যান্য নিউরোলজিক্যাল সাইন যেমন তার ডিজিনেস থাকে, তার ডাবল ভিশন, সেসব কিছু দুইটা দেখে, মায়োসিস যেমন পিপল কনস্ট্রিকশন, আইলিড ড্রপ থাকে বা ফল হয়, এই ধরনের সমস্যা, পেশেন্টের ফিভার, নেক স্টিফনেস, স্কিন র্যাশ, এই ধরনের সমস্যাগুলো থাকে, আর যদি তার হিস্ট্রি থাকে অনেক সময় ক্যান্সারের, HIV, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। অনেক সময় যদি পেশেন্ট বলে যে কফিং করলে, ডাবল কাফ অথবা শ্বাসটাকে বন্ধ রাখলে, মানে দমটাকে বন্ধ রাখলে, এরকম বন্ধ রাখলে প্রেশারটা ক্রিয়েট করলে পেশেন্টের হেডেকটা বেড়ে যায়, বা যে কোনো ফিজিক্যাল এক্সারশন, ভারী কিছু করলে তার হেডেক বাড়তেছে, এগুলো অনেক সময় হতে পারে পেশেন্টের টিউমার থাকতে পারে ব্রেনে, সাব অ্যাকনট হ্যামারেজ থাকতে পারে, এই কারণে পেশেন্টের হেডেক থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে খুব কেয়ারফুল হতে হবে। হেডেক ডিউরিং প্রেগনেন্সির সময় থাকলে, ডেলিভারি অথবা পোস্টপার্টামের সময় থাকলে আমাকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ অনেক সময় পেশেন্টের আর্টারি ডাইসেকশন থাকতে পারে, অনেক সময় আর্টারি রাপচার হতে পারে বা আর্টারি থ্রম্বাস ফর্ম হতে পারে, সেসব ক্ষেত্রেও পেশেন্টের হেডেক ফিল করতে পারে। ভার্টিব্রাল আর্টারি ডাইসেকশন কেন হতে পারে? অনেক সময় ফিজিক্যাল ট্রমা, যেমন ব্লান্ট ইঞ্জুরি, যেমন মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, স্ট্রাঙ্গুলেশন, কোনো কারণে এখানে যদি কোনো প্রেশার পড়ে এখানে, বা কেউ এখানে ধরলো, এখানে জোরে চাপ দিয়ে ধরলো, সেইখানে হতে পারে। ম্যানিপুলেশন, যদি কোনো সার্ভিক্যাল ম্যানিপুলেশনের কারণে পেশেন্টের আর্টারি রাপচার হতে পারে, ডাইসেকশন হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের পেইনটা সে ফিল করবে একই জায়গাতে, যেটা আমরা সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে ফিল করি। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে তার অন্য কোনো সিমটম তার আছে কিনা, যেমন তার ডিজিনেস বা ডিসফেজিয়া, তার গিলতে সমস্যা হয় কিনা, ডিসফেজিয়া, ড্রপ অ্যাটাক, হঠাৎ করে সে হয়তো আনকন্ট্রোল, হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, পড়ে গেল, এই ধরনের সমস্যা, বা ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন, ডিজার্থ্রিয়া, স্পিসে প্রবলেম, অ্যাটাক্সিক গেট, নৌশিয়া, নিস্টেগমাস, রিপিট আইবল মুভমেন্টটাকে বলে নিস্টেগমাস, নামনেস, অনেক সময় ফেসিয়াল নামনেস থাকে, ইপসিলেটারাল নামনেস অথবা কন্ট্রাল্যাটারাল নামনেস তার লিম্বে, উইকনেস, তার কন্ট্রাল্যাটারাল সাইডে উইকনেস, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমাদেরকে হেডেকের পাশাপাশি আমাদেরকে কেয়ারফুল হতে হবে। অনেক সময় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডাইসেকশন হতে পারে, অনেক সময় স্ট্রোকের কারণে হতে পারে, সেক্ষেত্রেও কিছু নিউরোলজিক্যাল সিমটম শো করে, যেমন টোসিস, মায়োসিস, ফেশিয়াল ফ্লাশিং, আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এই ধরনের রেড ফ্ল্যাগসগুলো থাকলে অবশ্যই আমাদেরকে পেশেন্টকে কোনো নিউরোলজিস্টের কাছে আমাদেরকে রেফার করতে হবে, যারা নিউরো স্পেশালিস্ট, যেমন নিউরোলজিস্ট অথবা নিউরো সার্জনকে রেফার করতে হবে। তো সার্ভিকোজেনিক হেডেক অ্যাসেসমেন্ট করার আগে আমাদেরকে সাবজেক্টিভ ইনফরমেশন নিতে হবে, কোন এরিয়াতে ব্যথা, পেনের কোয়ালিটি কেমন, সাথে কোনো নিউরোলজিক্যাল সিমটম আছে কিনা, ফ্রিকোয়েন্সি, হাউ ফ্রিকোয়েন্ট দ্য পেন, সপ্তাহে কয়বার হয়, কতক্ষণ থাকে, টাইম অ্যান্ড মুড, মানে কোন সময় শুরু হয়, কী কী কারণে ব্যথাটা বাড়ে, এগ্রিভেশন হয়, কী কী কারণে রিলিভিং হয়, হিস্ট্রি অফ অনসেট, কবে থেকে শুরু, তার অন্য কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা। তো আপার সার্ভিক্যাল স্পাইনের আমি যখন অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করি, আমরা সাধারণত 3টে বা 4টা পজিশনে আমরা করি, স্ট্যান্ডিং পজিশনে, সিটিং পজিশনে, সুপাইন অ্যান্ড প্রন। স্ট্যান্ডিং পজিশনে আমি সাধারণত তাদের পশ্চার দেখি, তার পশ্চারে কোনো সমস্যা আছে কিনা, আর ডিটেলস আমি আলোচনা করবো পরবর্তী স্লাইডগুলোতে, কোনো অ্যাবনর্মাল বা পুয়ার পশ্চার কিনা। সিটিং পজিশনে একই অবস্থা, তার পশ্চার দেখবো, তার অ্যাক্টিভ মুভমেন্ট দেখবো, তার আপার সার্ভিক্যাল স্পাইনের মুভমেন্ট, যেমন আমি বলেছি যে ফ্লেকশন হচ্ছে নোডিং মুভমেন্ট, আর এক্সটেনশন হচ্ছে এটা প্রোট্রাকশন, এটা হচ্ছে ফ্লেকশন এবং এক্সটেনশন, এবং তার রোটেশন আমি দেখবো আপার সার্ভিক্যাল স্পাইনে। মিডল এবং লোয়ার সার্ভিক্যালের ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন চেক করতে হবে। অনেক সময় আমি কম্বাইন্ড মুভমেন্ট করি, যদি সে বলে যে আমার পেন রাইট সাইডে ব্যথাটা, তখন আমি অনেক সময় কোয়াড্রেন্ট টেস্ট করি, এটা আমি পরবর্তী ছবিগুলোতে দেখাবো। পেশেন্ট যদি ডিজি ফিল করে, লাইট হেডেড ফিল করে, তার কোনো নেক ইনস্টেবিলিটি অথবা মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে, তখন আমাকে অবশ্যই তার ভিভিআই চেক করতে হবে, তার লিগামেন্ট স্ট্যাবিলিটি আছে কিনা, যেমন শার্প পার্সার টেস্ট, অ্যালার লিগামেন্ট টেস্ট, এগুলো করতে হবে। যদি বলে আমার ব্যথাটা এখানেও আছে, আমার এই যে টিএমজে বা জওয়াতে পেইন আছে, তখন অবশ্যই আমাকে তার টিএম জয়েন্ট, টেম্পোরোম্যানিপুলার জয়েন্টও আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা গেলো সিটিং পজিশনে। দেন সুপাইন লাইনে শোয়ানোর পরে আমি তার ট্রিগার পয়েন্ট দেখবো, তার আপার, যেমন তার স্টেনোক্লাইনোমাস্টয়েড,
তার সাব অক্সিপিটালস, তার আদার মাসেলগুলো আমাকে চেক করতে হবে কোনো ট্রিগার পয়েন্ট আছে কিনা। তার ভিভিআই টেস্ট, ভার্টিব্রাল বেসিলার ইনসাফিসিয়েন্সি টেস্ট করবো। যদি সে ডিজিনেস তার সিমটমসের মধ্যে থাকে, সে বলে হ্যাঁ আমি ডিজি ফিল করি মাঝে মাঝে, তখন আমাকে অবশ্যই ভিভিআই টেস্ট করতে হবে। আপার সার্ভিক্যাল স্পাইনের অবশ্যই যাদের হেডেক থাকে অবশ্যই আমাদেরকে তাদের ডিপ নেক ফ্লেক্সার মাসেল স্ট্রেংথ এবং এন্ডুরেন্স চেক করতে হবে। আমি একটা স্লাইডে আমি দেখাবো এটা কীভাবে আমি চেক করেছি। দেন পেশেন্টকে আমি প্রনলাইনে শোয়ানোর পরে আমি তার ইন্টারভার্টিব্রাল মুভমেন্ট, অ্যাক্সেসরি মুভমেন্ট টেস্ট করতে হবে। তার ফেসেট জয়েন্টগুলো চেক করতে হবে, তার আপার ট্র্যাপস, তার অন্যান্য মাসেল যেগুলো তার পালপেট করতে হবে, দেখতে হবে ট্রিগার পয়েন্ট আছে কিনা, তার থোরাসিক স্পাইনে কোনো সমস্যা আছে কিনা, তার সিটি জাংশন সার্ভাইকাল থোরাসিক জাংশনের সমস্যা আছে কিনা, এগুলো আমি চেক করবো। তো ফার্স্ট অবজারভেশন, আমরা স্ট্যান্ডিং পজিশনে করতে পারি, সিটিং পজিশনে করতে পারি, দেখতে হবে তার ফরওয়ার্ড হেড পশ্চার আছে কিনা। কারণ কিছু স্টাডিতে দেখা গেছে যে ফরওয়ার্ড হেড পশ্চারের সাথে সার্ভাইকোজেনিক হেডেকের একটা কমন লিঙ্ক। তো যাদের ফরওয়ার্ড হেড পশ্চার আছে অধিকাংশই তাদের হেডেক থাকে। এই জন্য দেখতে হবে তার ফরওয়ার্ড হেড পশ্চার আছে কিনা। কারণ নর্মাল পশ্চারের ক্ষেত্রে আমাদের হেডের যে ওজন হচ্ছে সেটা 12 পাউন্ডস। যখন সে 2 ইঞ্চ ফরওয়ার্ড হয় তার ওয়েটটা, মাথার ওয়েটটা হয়ে যায় 32 পাউন্ডস, অলমোস্ট মোর দেন প্রায় 3 গুণ। তারপরে 3 ইঞ্চ ফরওয়ার্ড হলে অলমোস্ট 4 গুণ তার হেডের ওয়েটটা হয়, যেটাকে ক্যারি করার জন্য যে মাসেলটাকে ওভারওয়ার্ক করতে হয়, যার ফলে মাসেলগুলো ফেটিগ হয়ে যায়, উইক হয়ে যায়, অনেক সময় ট্রিগার পয়েন্ট ডেভেলপ করে। যাদের ফরওয়ার্ড হেড পশ্চার থাকে তাদের সাধারণত আমরা বলি আপার ক্রস সিনড্রোম। এদের ক্ষেত্রে যেটা হয় সাধারণত ক্রসড প্যাটার্ন, তাদের সাধারণত ডিপ নেক ফ্লেক্সার মাসেল টাইট উইক থাকে, প্লাস তাদের লোয়ার ট্রাপিজিয়াস এবং স্যাডোসেন্ট্রিয়ার মাসেলটা উইক থাকে, অনেকটা ক্রস প্যাটার্ন। তাদের সাধারণত পেক্টোরালসটা টাইট থাকে, একই সাথে তাদের আপার ট্র্যাপস এবং লিভারটার স্ক্যাপুলা টাইট থাকে। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে তার ট্রিটমেন্টটা কোন লাইনে আমাদেরকে যেতে হবে। যেসব মাসেল উইক আমাদেরকে স্ট্রেংথ বাড়াতে হবে, যেসব মাসেল টাইট সেগুলোকে আমাদেরকে রিলিজ করতে হবে, আইদার স্ট্রেচিং, ট্রিগার পয়েন্ট রিলিজ, অথবা যে কোনো মায়োফেশিয়াল রিলিজ, অথবা আইএসটি বা ইনস্ট্রুমেন্ট সফট টিস্যু টেকনিক আমরা ইউজ করতে পারি। তো এটা দিয়ে আমরা একটা ট্রিটমেন্ট, একটা গাইডলাইন পাচ্ছি যে কোন মাসেলগুলো উইক, কোন মাসেলগুলো টাইট, কী ট্রিটমেন্ট করতে হবে। নেক্সট লোয়ার সার্ভিক্যাল স্পাইনাল রেঞ্জ অফ মোশন, ফ্লেকশন, এক্সটেনশন আমরা সবাই জানি, রোটেশন, সাইড বেন্ডিং চেক করতে হবে, আমাকে কম্পেয়ার করতে হবে সাইড টু সাইড। নেক্সট আপার সার্ভিক্যাল স্পাইনাল রেঞ্জ অফ মোশন চেক করতে হবে। আমি বলেছি যে দিস ইজ ফ্লেকশন। যদি পেশেন্ট পেইন ফিল না করে আমি অনেক সময় ওভার প্রেশার দিতে পারি। তারপর ট্র্যাকশন দেখতে হবে, তার পেইন আছে কিনা, না থাকলে আমাকে ওভার প্রেশার দিতে হবে। দেন আপার সার্ভিক্যাল স্পাইনাল সাইড বেন্ডিং অ্যান্ড রোটেশন, আর আমাকে দেখতে হবে সাইড টু সাইড কম্পেয়ার করতে হবে কোনো লিমিটেশন আছে কিনা। দেন আমাদেরকে থোরাসিক স্পাইনাল রোটেশন চেক করতে হবে, কোনো পেইন না থাকলে আমরা ওভার প্রেশার দিতে পারি। কোয়াড্রেন্ট টেস্ট, সাধারণত আমি বলছি যে সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে সাধারণত পেইনটা ওয়ান সাইডেড হয়, ইউনিল্যাটারাল হয়। যে সাইডের সমস্যা আমাদেরকে সেই পাশের কোয়াড্রেন্ট টেস্ট করতে হবে। নিয়মটা কি, পেশেন্টকে বলতে হয় ফুল আপার সার্ভিক্যাল এক্সটেনশন, এটা মোস্টলি আপার সার্ভিক্যাল কোয়াড্রেন্ট টেস্ট। কী করতে হয়, ফুল এক্সটেনশন হচ্ছে এরকম, ফুল সার্ভিক্যাল এক্সটেনশন, দেন সাইড রাইট রোটেশন, সো রাইট রোটেশন অ্যান্ড রাইট সাইড ফ্লেকশন, দিস ইজ ফর দ্য কোয়াড্রেন্ট টেস্ট ফর দ্য রাইট আপার সার্ভিক্যাল স্পাইন। একইভাবে আমাকে লেফট সাইডে করতে হবে এবং দেখতে হবে সাইড টু সাইড কম্পেয়ার করতে হবে কোনো পেইন অথবা স্টিফনেস অথবা উভয় আছে কিনা। যেসব পেশেন্টের আমি বলছি ডিজিনেস থাকে, এদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভিভিআই চেক করতে হবে। আমরা যে জিনিসগুলো আমরা দেখবো যে এইগুলো হয় কিনা, পেশেন্ট ডিজি ফিল করে কিনা, ড্রপ অ্যাটাক হয় কিনা, ডিপ্লোপিয়া মানে ডাবল ভিশন হয় কিনা, ডিসআর্থ্রিয়া গিলতের সমস্যা হয় কিনা, ডিসআর্থ্রিয়া মানে স্পিসের সমস্যা, ডিসফেজিয়া মানে হচ্ছে গিলতের সমস্যা, অ্যাটাক্সিয়া বা অ্যাংজাইটি অথবা নওশিয়া ফিল করে কিনা, নামনেস, ফেশিয়াল নামনেস ফিল করে কিনা, বা র্যাপিড আইবল মুভমেন্ট হয় কিনা, এইগুলো সাধারণত আমি চেক করি। তো টেস্টটা করার সময় আমরা যেভাবে করি, পেশেন্টকে সুপাইনিংয়ে শোয়ানোর পরে নেকটাকে এক্সটেনশনে নিয়ে দেন রোটেশনে করা হয় ফুল এক্সট্রিম রেঞ্জে, তাকে সেই পজিশনে অনেক বইতে দেওয়া আছে 10 সেকেন্ডস, অনেক দেওয়া আছে 30 সেকেন্ডস। আমি এখানে হোল্ড করবো এবং আই লুক ফর, এটাকে আমি অবশ্য বসা অবস্থায় করা যায়, সুপাইনিংয়ে করা যায়, বসা অবস্থায় করা যায়। এবং পজিটিভ টেস্ট হচ্ছে কি, আমি যদি দেখি যে তার ডিজিনেস অথবা ডিপ্লোপিয়া অথবা ডিসফেজিয়া অথবা ডিসআর্থ্রিয়া, ড্রপ অ্যাটাক, নওশিয়া বা নেস্টিগমাস এর কোনো একটা বা একাধিক যদি থাকে তাহলে বিবিআই টেস্ট পজিটিভ। নেক্সট আমাকে চেক করতে হবে তার অ্যাক্সেসরি মুভমেন্ট, তার পেসিভ অ্যাক্সেসরি মুভমেন্ট টেস্ট।
আমরা সাধারণত আমরা যেটা করি সেন্ট্রাল করি, পিএ গ্লাইড করি, দেখি তার C1 C2 C3 পেন আছে কিনা, অথবা লোয়ার সার্ভিক্যালে পেন আছে কিনা। অনেক সময় আমি ইউনিল্যাটারাল করি ফ্যাসেট জয়েন্টে, C1 C2 C3 কোনো পেইন আছে কিনা বা স্টিফনেস আছে কিনা, আমি সাইড টু সাইড কম্পেয়ার করি। সাধারণত আমি যেটা দেখি তার ওয়ে জয়েন্টে আছে কিনা, যেমন ওয়ে জয়েন্ট হচ্ছে যেমন OCP2 অ্যাটলান্টিয়াল জয়েন্ট, আটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, মিড সার্ভাইকেল অ্যান্ড লোয়ার সার্ভাইকেল। আমরা যদি দেখি মোবিলিটি কেমন, পেইন কেমন। মোবিলিটির ক্ষেত্রে আমরা দেখি তিনটা জিনিস: নর্মাল মোবিলিটি কিনা, হাইপার মোবাইল কিনা, হাইপার মোবাইল কিনা। পেইনের ক্ষেত্রে কোনো পেইন আছে কিনা, লোকাল পেইন নাকি আছে নাকি নাই, অথবা আমি প্রেশার কেট করলে ডিস্টালি বা ডিস্টাল এরিয়াতে কোথাও পেইন ফিল করে কিনা। নেক্সট দুইটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট, আপার সার্ভাইকেল হাইপারমোবিলিটি অ্যান্ড ডিপ নেক ফ্লেক্সার স্ট্রেংথ আর এন্ডুরেন্স টেস্ট। সাধারণত পেশেন্টকে ফ্লেক্স পজিশনে নেওয়া হয়, নেকটাকে ফুল ফ্লেকশন নেওয়ার পরে রোটেশন করা হয়। তো সাধারণত অ্যাভারেজ রোটেশন হচ্ছে 44 ডিগ্রি অ্যাঙ্গেল, 44 ডিগ্রি পর্যন্ত রোটেশন হয় সাইড টু সাইড। বা যদি সাইড টু সাইড যদি ডিফারেন্স 10 ডিগ্রি বা তার চেয়ে বেশি ডিফারেন্স থাকে রাইট অথবা লেফট দুই পাশে কম্পেয়ার করলে, তাহলে যে পাশটাতে কম মুভমেন্ট সেটাকে আমি বলছি হাইপোমোবাইল, যেটা অধিকাংশ ক্ষেত্রেই সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রে যে পাশে ব্যথাটা সে পাশে আমরা হাইপোমোবাইল পাই। নেক্সট হচ্ছে পেশেন্টকে বলা হয় সুপাইনিংয়ে শোয়ানোর পরে হুক লাইংয়ে তার পা দুটো ফ্লেক্স করা থাকবে, হাঁটু নি জয়েন্ট হুক লাইং পজিশনে। তাকে বলা হয় চিনটাকে টাক করার জন্য, টাক দ্য চিন ইন। এই অবস্থা থেকে বলা হয় হেডটাকে লিফট করার জন্য 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য টেবল থেকে 2 সেন্টিমিটার উঁচুতে ধরে রাখতে বলা হয় হেডটাকে। পেশেন্ট যদি সাধারণত হেলথি সাবজেক্টে মেইলের ক্ষেত্রে সাধারণত 39 সেকেন্ডস ইন অ্যাভারেজ পেশেন্ট হোল্ড করতে পারে, আর উমেনরা যেটা করে 29 সেকেন্ড হোল্ড করতে পারে। যদি পেশেন্ট এতক্ষণ হোল্ড না করতে পারে, 10 সেকেন্ড পরে বা 15 সেকেন্ড পরে সেটা হোল্ড করতে পারছে না, এটা ড্রপ করলো, তাহলে বুঝতে হবে তার ডিপ নেক ফ্লেক্সর মাসেল উইক। তো এই দুটো অবশ্যই টেস্ট আমাকে করতে হবে যে কোনো সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রে, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই যে পাশে ব্যথাটা সে পাশে হাইপোমোবাইল থাকে, আপার সার্ভিক্যাল স্পাইন, এবং তার ডিপ নেক ফ্লেক্সর এন্ডুরেন্সটা সাধারণত উইক থাকে, আমরা উইক পাই। নেক্সট আমাদেরকে বিভিন্ন মাসেলগুলো পালপেট করতে হবে, মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্টস আছে কিনা, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আপার ট্র্যাপসের আমি পিঞ্চার গ্রিপ অথবা ফ্ল্যাট পালপেশন করে দেখতে পারি। লিভাটার স্ক্যাপুলা আমি ফ্ল্যাট পালপেশন করতে পারি। স্টেনোক্লাইডোমাস্টার আমি অনেকটা পিঞ্চার পালপেশন করে দেখতে পারি তার এখানে ট্রিগার পয়েন্ট আছে কিনা। সাব অক্সিপিটাল মাসেল মোস্ট অফ দ্য টাইম পেশেন্টের সাব অক্সিপিটাল এরিয়াতে ট্রিগার পয়েন্ট থাকে। অনেক সময় ফ্ল্যাট পালপেশন করে আমি দেখি কোথাও পেইন আছে কিনা। অনেক সময় সার্ভিক্যাল প্যারাস্পাইনাল মাসেল যেমন ইনফিরিয়ার অবলিক ক্যাপিটিস মাসেলে ফ্ল্যাট পালপেশন করে দেখি কোথাও ট্রিগার পয়েন্ট আছে কিনা। অথবা যদি পেশেন্ট এই টেম্পোরাল এরিয়াতে পেইন ফিল করে, দিকে পেইন রেফার্ড হয়, আমি সাধারণত টেম্পোরালিস মাসেল থেকে ফ্ল্যাট পালপেশন করে দেখি কোথাও টেন্ডারনেস আছে কিনা। যদি পেশেন্ট যদি এই এরিয়াতে জ অথবা এই এরিয়াতে সে পেইন ফিল করে, অবশ্যই আমাকে ম্যাসেটার মাসেল আমাকে পালপেট করতে হবে, দেখতে কোনো ট্রিগার পয়েন্ট আছে কিনা। এখন সময় পিঞ্চার গ্রিপও করা হয় হাতে গ্লোভস পরে, অথবা ফ্ল্যাট পালপেশনও করা যায়। নেক্সট স্ক্লিনাস মাসেল সাধারণত আমাদের SCM বা স্টেনোক্লাইডোমাস্টার মাসেলের পেছন দিকে মানে এখানে আমাদের স্টেনোক্লাইডোমাস্টার এটার পেছন দিকে যে মাসেলগুলো, এখানে স্ক্যানাস এন্টেরিয়ার, স্ক্যানাস পোস্টিয়ার এবং স্ক্যানাস পোস্টিয়ার, এন্টেরিয়ার, মিডল অ্যান্ড পোস্টিয়ার, তিনটা মাসেল থাকে। এটাকে আমি ফ্ল্যাট পালপেশন করে দেখবো তার ট্রিগার পয়েন্ট আছে কিনা। ফ্রন্টালি যদি পেশেন্ট এখানে পেইন ফিল করে ফ্রন্টাল এরিয়া, আমি ফ্রন্টালিস মাসেল আমি ট্রিগার পয়েন্ট আছে কিনা আমি চেক করে দেখবো। নেক্সট আমাকে অবশ্যই চেক করতে হবে তার স্ক্যাপুলার স্ট্যাবিলাইজার মাসেল, যেমন মিডল ট্র্যাপস, লোয়ার ট্র্যাপস অথবা সিয়াটাস অ্যান্টেরিয়র, এই মাসেলগুলো উইক কিনা। মিডল ট্র্যাপিজের জন্য আমি যেটা করবো, পেশেন্টটাকে বলা হয় আর্মটাকে অ্যাবডাক্ট করার জন্য আনটিল ইট ইজ লাইন উইথ দ্য ফাইবার অফ দ্য মিডল ট্র্যাপস। আমি এখানে রেসিস্টেন্স দিব, অপোজিট সাইডটাকে স্ট্যাবিলাইজ করবো। আমাকে সাইড টু সাইড কম্পেয়ার করতে হবে, দেখতে হবে কোনো উইকনেস আছে কিনা। আমি যদি হাতটাকে এভাবে অ্যাবডাক্ট করতে বলি আনটিল ইন দ্য লাইন অফ দ্য ফাইবার দ্য লোয়ার ট্র্যাপস, এই বরাবর এখানে আমি রেসিস্টেন্স দিই, আমাকে স্টেবিলাইজ করতে হবে অপোজিট সাইডের লোয়ার ট্র্যাপসে। যদি উইকনেস আমাকে সাইড টু সাইড কম্পেয়ার করতে হবে, দেখতে হবে কোনো উইকনেস আছে কিনা। এই পজিশনে আমি করতে পারি সিয়াটাস অ্যান্টেরিয়র, মোর দ্যান মানে 110 ডিগ্রি পজিশনে হোল্ড করতে বলা হয়। আমি রেজিস্ট্যান্স দিব, আমাকে হাত দিয়ে পালপেট করতে হবে তার স্ক্যাপুলার লোয়ার বর্ডার,
লোয়ার অ্যাঙ্গেল এটাকে রিপ কেস থেকে এলিভেট হয় কিনা, এইভাবে আমি তার সিরাটাস অ্যান্টেরিয়র মাসেলটাকে আমি টেস্ট করতে পারি, তার মাসেল টেস্ট করতে পারি। তো এতক্ষণ আমি আলোচনা করলাম যে কীভাবে আমি অ্যাসেসমেন্টগুলো করবো আপার সার্ভিক্যাল স্পাইনের সমস্যার কারণে। নেক্সট আমি আলোচনা করবো ট্রিটমেন্ট নিয়ে, different kind of treatment to manage cervicogenic headache. সবাইকে আজকের লেকচার ক্লাসের দ্বিতীয় সেকশনে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সার্ভিকোজেনিক হেডেকের ম্যানেজমেন্ট। সো এখানে এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি যে কীভাবে আমরা গ্লোবালি আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো যে কোনো সার্ভিকোজেনিক হেডেক পেশেন্ট আসলে আমাকে হলিস্টিক ওয়েতে আমাকে চিন্তা করতে হবে যে পেশেন্টের ফিজিক্যাল সিমটম প্লাস তার অন্য কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা, তার সোশ্যাল ফ্যাক্টরগুলো, তার জবের তার তার আর্গোনমিক্স, তার ওয়ার্ক পজিশন, ওয়ার্ক স্টেশন, সব কিছু আমাকে গ্লোবালি চিন্তা করতে হবে। তো এই ছবিটা আমি নিয়েছি ব্রুকনর খানস ক্লিনিক্যাল স্পোর্টস মেডিসিন বই থেকে। তো এখানে যেটা দেখানো হয়েছে যে পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, মোবিলাইজেশন, ম্যানিপুলেশন আমরা করতে পারি, আপার নেক ফ্লেক্সর মাসেলের স্ট্রেংথেনিং বাড়াতে বলতে পারি বা শিখে দিতে পারি বা আমরা করতে পারি। তার তার পশ্চার কারেকশন, মোটর কন্ট্রোল, এগুলো আমি দেখতে পারি। ট্রিগার পয়েন্ট থাকে, ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি। সাথে সাথে যদি এরকম হয় যে পেশেন্টের ড্রাগ, আমি মনে করি তার ড্রাগ ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, আমি তাকে রেফার করতে পারি কোনো নিউরোলজিস্টের কাছে বা কোনো স্পেশালিস্টের কাছে। পেশেন্টের যদি স্লিপ ডিস্টারবেন্স থাকে, পেশেন্টকে আমরা তার স্লিপ হাইজিনের জন্য তাকে অ্যাডভাইস করতে পারি কী করলে তার স্লিপিং প্যাটার্নটা ইমপ্রুভ করতে পারে। তার যদি পেশেন্ট যদি পেইন যদি 3 মান্থসের চেয়ে বেশি হয়, অনেক সময় পেশেন্টের ক্রনিক পেইন থাকে, এটি বলে সেন্ট্রাল সেন্সিটাইজেশন, সেক্ষেত্রে পেশেন্টকে আমি নিউরোসায়েন্স এডুকেশন করতে পারি, তাকে এডুকেট করতে পারি পেইন সম্পর্কে। তার সময় যদি তার সাইকোথেরাপির প্রয়োজন হয়, তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, আমি তাকে রেফার করতে পারি টু এ সাইকোথেরাপিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট। So it is a kind of holistic approach we should deal the patient. Otherwise যদি আমি খুব কয়েকটা জিনিস অমিট করলাম, তার স্লিপিং আমি অমিট করলাম, বা তার ওয়ার্ক স্টেশন, তার ওয়ার্ক পশ্চার, তার পশ্চার কারেকশন আমি করলাম না, তাকে এডুকেট করলাম না, সেক্ষেত্রে যেটা হয় আমি পুরোপুরি ভালো রেজাল্ট আমি পাবো না। তো এই জন্য আমাদেরকে হলিস্টিক ওয়েতে আমাকে চিন্তা করতে হবে। So according to JOSPT, like Journal of Orthopedic and Sports Physical Therapy গাইডলাইন অনুযায়ী সার্ভিকোজেনিক হেডেকটা তাদের যে মোস্ট এভিডেন্স যেটা সাপোর্ট দেয় সেটা হচ্ছে যে ম্যানুয়াল থেরাপি ইজ ভেরি ইফেক্টিভ ফর সার্ভিকোজেনিক হেডেক, প্লাস নেক ফ্লেক্সার স্ট্রেংথেনিং, প্লাস স্ক্যাপুলার স্ট্রেংথেনিং, এই তিনটা তারা রিকমেন্ড করে। একটু ডিটেলস যদি আমরা জানতে চাই, এখানে বলা হচ্ছে যে ম্যানুয়াল থেরাপি অথবা ম্যানিপুলেশন সার্ভাইকেল এবং আপার থোরাসিক এরিয়া ক্যান সিগনিফিক্যান্ট রিডাকশন ইন হেডেক ইন্টেন্সিটি। ম্যানুয়াল থেরাপি অথবা ম্যানিপুলেশন আমি যদি অ্যাপ্লাই করি সার্ভাইকেল স্পাইন এবং আপার থোরাসিক স্পাইনে, যেটা আমাদের হেডেক ইন্টেন্সিটিকে সিগনিফিক্যান্টলি রিডিউস করতে পারে। ইট ইজ সাপোর্টেড বাই দ্য ডিফারেন্ট স্টাডি। সেলফ স্ন্যাক C1 C2 লেভেলে এটা কী করতে পারে, it can improve 15-degree increase of cervical rotation, especially upper cervical rotation, compared to any placebo treatment. তার মানে এটা খুবই ইফেক্টিভ C1 C2 লেভেলে সেলফ স্ন্যাক। তারপর বলেছে যে সার্ভাইকো স্ক্যাপুলার মাসেল এন্ডুরেন্স এক্সারসাইজ
বলছে যে 2 times per day lead to significantly reduce the headache intensity, frequency and neck pain. তার মানে এই তিনটে জিনিস অবশ্যই আমাদের হেডেক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে। ফার্স্ট, সাব অক্সিপিটাল রিলিজ। আমরা অনেকে হয়তো টেকনিকটা জানি। আমাদের ডিস্টাল আইপি বা পিআইপি এই এরিয়াগুলো আমাকে ফ্লেক্স করে আমাকে তার সাব অক্সিপিটাল রিলিজ করতে হবে। এটাকে বলে ক্র্যানিও সার্ভাইকাল ইনহিবিশন টেকনিক। এখানে আমি হোল্ড করতে পারি 10 সেকেন্ড 15 সেকেন্ডস। সাধারণত এটা করার আগে আমি হট প্যাক অ্যাপ্লাই করি নেকের এখানে মাসেলকে রিল্যাক্স করার জন্য। দেন আমি এই রিলিজটা অ্যাপ্লাই করি এবং একটা কর্ডাল ট্রাকশন দিতে হবে, মাইল্ড ট্রাকশন, যেটা পেশেন্ট খুবই এনজয় করে এবং পেশেন্টের পেইন কমাতে খুবই ইফেক্টিভ একটা টেকনিক এটা। নেক্সট স্ন্যাক, আমরা অনেকেই জানি সাস্টেইন ন্যাচারাল এপোফাইশিয়াল গ্লাইড, একটা মালিগান টেকনিক। এটা আমরা অনেক সময় অ্যাপ্লাই করি আপার সার্ভিক্যাল এরিয়া, যেমন C1, আমরা C1 লেভেলে PA গ্লাইড করি। এটা অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় যে সার্ভিকোজেনিক হেডেক থাকার সময় ডিজিনেস থাকে, তো ডিজিনেস ট্রিটমেন্টের ক্ষেত্রেও এটা খুবই ইফেক্টিভ। এক তো সেটা আমাদের রেঞ্জটা বাড়াচ্ছে আপার সার্ভিক্যাল স্পাইনের, প্লাস এটা আমাদের ডিজিনেসটাকেও রিলিফ দিচ্ছে। যেমন একটা উদাহরণ এখানে, যে এই পেশেন্টের ক্ষেত্রে যেটা করা হয়েছে, যেটার posterior anterior pressure is applied to the right articular pillar. This is the right side of the neck. Articular pillar আমি PA glide apply করলাম। As the patient moves slowly into left rotation, patient লেফটের দিকে যখন রোটেশন করতেছে তখন আমি PA glide apply করলাম এবং গ্লাইডটাকে আমি হোল্ড করতে হবে। তো যেহেতু এটা আমাদের কুইক একটা আমরা কাইন্ড অফ ট্রেনিং, আমরা এখানে ডিটেলস আমরা আলোচনা করার সুযোগ নেই। এখানে আমি একটা কুইক একটা ভিডিও দেখাচ্ছি যে এটা কীভাবে প্রপারলি অ্যাপ্লাই করা যেতে পারে। এটা এই ব্যাপারে মাস্টার হওয়ার জন্য আমাদেরকে আসলে ট্রেনিং করতে হবে। মালিগান টেকনিকে আমাদের ফার্দার ট্রেনিং করার প্রয়োজন। শুধু টেকনিকটা দেখাচ্ছি যে এটা কীভাবে অ্যাপ্লাই করা হয়। One of the best mobilization techniques to help patients with cervical dizziness, again, I've learned from Byron Mulligan. It's a mobilization with movement, the same as before, except this time, instead of starting on the contralateral side, cervical dizziness aggravated by left rotation, I go on the left transverse process of C1 region. Again, I'm more lateral, and then go, tell me if you have dizziness, let's hold it there for 2 seconds, anything, and come back. No? Let's increase the time. I maintain the anterior glide the whole time. Hold it there. 10 seconds now. I can go a little bit further. Do you have any dizziness or any discomfort? No? Brilliant. Let's come back. Let's go again. This time we can go a little bit further. Hold it there. Maintain the anterior glide. You can do this up to 5 times. If, let's say, I do this and I ask her to rotate, how's this? Oh, you're getting dizzy again? All right, come back. Then simply go on the contralateral side, go on the right side and apply the rotation and come back. Again, this technique, when it works immediately, and the patient can be taught as home program, either using the cross finger that we've already gone through, where you cross the finger and you rotate it if it was this way, or the necktie exercise that we've already discussed. So এটা খুব ইফেক্টিভ। এটা পেশেন্টের হেডেক ডিজিনেস দুইটাই রিলিফ দিতে পারে। তো নেক্সট টেকনিক হচ্ছে সার্ভাইকাল রোটেশন সেলফ মোবিলাইজেশন ইউজিং এ স্ট্রাপ অর টাওয়েল। সো ক্লিনিক সেটিংয়ে আমরা স্ট্রাপ ইউজ করতে পারি। দিস ইজ এ মালিগান স্ট্রাপ। সো ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অথবা পেশেন্টকে আমি টাওয়েল ইউজ করতে বলতে পারি, বাসায় করার জন্য সে টাওয়েল ইউজ করতে পারে বাসায়। নেক্সট আমরা একটা ভিডিও দেখি টেকনিক কীভাবে অ্যাপ্লাই করা যায়। To increase cervical rotation, grasp the ends of the strap, cross the strap in front of the body, position the strap at the level of the segment that needs to be mobilized, and while rotating, apply tension to the strap with one hand, pulling down towards the floor with the other. If the strap is placed at the correct location, rotation should be more comfortable and the motion should increase. Hold at the end of the motion for 2 to 3 seconds.
তবে এটা এক্স্যাক্ট লেভেলে আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে লেভেলের সমস্যা, এবং এটাকে সাস্টেন করতে হবে, এবং আমাদের হেড এবং হ্যান্ড শুড মুভ অ্যাট দ্য সেম টাইম। এটা পেশেন্ট বাসায় টাওয়াল ইউজ করেও করতে পারে। আমি যেটা বলেছি যে পেশেন্টকে আমরা এডুকেট করতে পারি কীভাবে টাওয়াল ইউজ করতে হয়। নেক্সট স্লাইড আমরা একটা জিনিস, কিছু টেকনিক আছে, যেমন সাস্টেইন ন্যাচারাল অ্যাপোফেশিয়াল গ্লাইড হেডেক স্ন্যাক। এটা আমাদের ট্রেনিং করে আমাদেরকে শেখা উচিত। এটা আসলে ভিডিও দেখে আসলে শেখানো সম্ভব না। নেক্সট হচ্ছে সার্ভাইকাল ট্রাকশন, আপার সার্ভাইকাল ট্রাকশন। এটাও খুব ইফেক্টিভ। আমি একটা ভিডিও দেখাচ্ছি। এটা খুবই সিম্পল টেকনিক, যেকে আমরা ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারি। With the patient in supine, cup the occiput in both hands and apply a gentle traction causing vertebral separation. Tractioning. Patient supine. Therapist slides arm under the lordosis of the patient's neck, perpendicular to the spine, with forearm in a neutral mid-pronation supination position. Therapist's other hand is positioned on patient's chin. Therapist pronates forearm, creating a tractioning effect of the upper cervical spine when countered through the patient's chin. Hold for 10 seconds. নেক্সট মালিগান টেকনিক, হেডেক স্ন্যাক। সাধারণত পেশেন্টকে শেখানো হয় যে তার হেয়ার লাইন, যেটা C2 লেভেল, এই লেভেলে টাওয়ালের এই অংশটাকে সে প্লেস করবে। তারপরে সে দুই হাত দিয়ে সে ফরওয়ার্ড পুলিং করবে, একই সাথে তার নেক রিট্রাকশন করবে। যেটা করা হয় তাকে বলা হয় দিনে 2 থেকে 3 বার করতে বলা হয়। 10 রিপিটেশনস ইচ টাইম এবং 10 সেকেন্ড হোল্ড। টেকনিকটা আমরা দেখি। আমরা খুবই সিম্পল টেকনিক, আমরা পেশেন্টকে বাসায় শিখিয়ে দিতে পারি বাসায় করার জন্য। Headache way. Grasp both edges of the towel between your thumbs and index fingers. Check your posture. Place the edge of the towel behind your neck just below the base of your skull. Lift both edges up and forward so they are just below your earlobes at the level of your upper teeth. Gently pull the towel forward in a horizontal direction while pressing your head back against it. You may need to lower your hands slightly to keep the direction horizontal. Do not tilt or nod your head. If your headache disappears or improves, repeat this exercise as often as prescribed by your clinician. তাহলে আমরা কয়েকটা খুব ইফেক্টিভ মালিগান টেকনিক দেখলাম, যেগুলো আমি নিয়মিত ক্লিনিক ইউজ করে থাকি এবং খুবই ভালো রেজাল্ট এগুলোর ক্ষেত্রে। নেক্সট আমি আর কি করতে পারি, মেটল্যান্ড কনসেপ্ট অনুযায়ী আমরা মোবিলাইজ করতে পারি। মনে করো যে পেশেন্টের C1 C2 অথবা C2 C3-তে আমি অ্যাসেসমেন্টের সময় পেলাম টেন্ডারনেস পেলাম, সেই সবগুলো জয়েন্টগুলোতে তার যে ফ্যাসেট জয়েন্টগুলোতে আমি মোবিলাইজ করতে পারি। অ্যান্ড কোন গ্রেডে আমি করব, সাধারণত পেশেন্ট যদি সিভিয়ার পেইন থাকে, খুব বেশি পেইন, সাধারণত আমি গ্রেড 1-এ করা হয়, যে লো অ্যাম্পলিটিউড। গ্রেড 2 এগেইনস ফর পেন রিলিফ, এটা হচ্ছে তোমার হাই লার্জ অ্যাম্পলিটিউড। বাট গ্রেড 3 সাধারণত টিস্যু রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়া হয় এবং ক্রস করা হয়, এবং দিস ইজ অলসো এ লার্জ অ্যাম্পলিটিউড। সাধারণত গ্রেড 3টা অ্যাপ্লাই করা হয় যখন পেশেন্টের পেইন এবং স্টিফনেস বোথ থাকে, বাট 1 and 2 অ্যাপ্লাই করা হয় যখন পেশেন্টের পেইন is more dominant than any other thing. So 1 and 2 is applied to relieve the pain, but 3 is applied for both pain and stiffness. So 3 is for both, but these 2 are for pain relief. Okay, and this grade 4 সাধারণত আমরা এখানে অ্যাপ্লাই করি না যখন পেইন থাকে, সাধারণত গ্রেড 4 অ্যাপ্লাই করা হয় যখন পেশেন্টের স্টিফনেস থাকে। স্টিফনেস ইজ দ্য মেইন ফ্যাক্টর। একটা ভিডিও আমরা ডেমনস্ট্রেশন দেখি কিভাবে আমরা পিএ গ্লাইড অ্যাপ্লাই করতে পারি।
Here is a technique performed again, but on a model spine to show you what to feel for. And কোন গ্রেড আমরা অ্যাপ্লাই করবো ডিপেন্ডস অন পেশেন্টের পেইন কন্ডিশনের উপরে, তার স্টিফনেসের কন্ডিশনের উপরে। To be treated. এখন The therapist places their thumbs together and places the thumb pads onto the posterior surface of the desired articular process. The fingers on the treatment side hand should lightly wrap around the neck for slight stabilization. The other hand should rest across the back of the neck. The pressure is in a postero-anterior direction, but with a slight medial direction to prevent slipping off the articular process. তাহলে থাম দিয়ে আমরা আর্টিকুলার পিলারের উপরে আমি প্রেশার অ্যাপ্লাই করতেছি অ্যান্ড গ্রেড 1, গ্রেড 2 আর গ্রেড 3 ডিপেন্ডস অন পেশেন্টসের পেইন কন্ডিশনের উপরে। ওকে, নেক্সট আমরা সাবঅক্সিপিটাল মাসেল, আমরা জানি মোস্ট অফ দ্য টাইম যেসব পেশেন্টের সার্ভিক্যাল হেডেক থাকে তাদের অক্সিপিটাল মাসেলটা টাইট থাকে এবং ট্রিগার পয়েন্ট থাকে এই মাসেলটাতে, এবং এখানে ট্রিগার পয়েন্ট থাকে সাধারণত পেইনটা রেফার্ড হয় তার টেম্পোরাল এরিয়াতে এবং পেরিঅরবিটাল এরিয়াতে। এখানে মাসেলগুলো আমি দেখাচ্ছি তার সাবঅক্সিপিটাল মাসেল, যেমন রেকটাস ক্যাপিটাস পোস্টেরিয়র মেজর, অবলিক ক্যাপিটাস ইনফেরিয়র। সো এগুলো হচ্ছে আমাদের সাবঅক্সিপিটাল মাসেল। তো এখানে আমি দুটো টেকনিক দেখাচ্ছি, ট্রিগার পয়েন্ট রিলিজ ইউজিং ড্রাই নিডলিং টেকনিক্স, এবং যারা আমরা ড্রাই নিডলিং আমরা জানি না তাদের ক্ষেত্রে আমরা কীভাবে আমি ম্যানুয়ালি ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি সেটা আমি ভিডিও দেখাবো এখন। সো ফার্স্ট ড্রাই নিডলিং আমি টেকনিকটা দেখবো কীভাবে করতে হয়। This video looks at the dry needling of the suboccipital muscles. The suboccipitals may refer a deep pain spreading laterally from the occiput towards the orbital area, mimicking a tension-type headache. The three lateral suboccipital muscles define the suboccipital triangle, which surrounds the transverse portion of the vertebral artery and should be avoided when needling. With the patient in a prone position, palpate the spinous process of C2 and feel for the superior and inferior nuchal lines. Between those points, we look to palpate deep for the rectus capitis major and minor. Once located, the needle can be inserted in a cephalad direction towards the base of the occiput. সো যাদের ট্রেনিং আছে ড্রাই নিডলিং ব্যাপারে তারা এটা অ্যাপ্লাই করতে পারে। যারা আমরা ড্রাই নিডলিং জানি না তাদের ক্ষেত্রে আমরা আমাদের ফিঙ্গার বা থাম দিয়ে আমরা এটা ম্যানুয়াল ট্রিগার পয়েন্ট রিলিজ। Their chin, the pressure to the trigger points. The angle of this pressure should be towards the client's nose. Hold the pressure for 6 to 8 seconds and repeat 4 times. With the client supine, ask them to pick their head up off the table and place your hands just under the base of the skull. Now you're going to have them turn their head to one side and rest it in the palm of your hand. And locate the suboccipital trigger point just below and behind the mastoid process. Starting at neutral, turn their head to one side. Be sure not to cup their ear and apply pressure with your fingertips towards your client's nose. Turn the head, apply the pressure with your fingertips. Remember to use client feedback because this can be a sensitive area. Hold the pressure 4 to 6 seconds.
and repeat 4 times. সুতরাং প্রেশারটা হচ্ছে যে টুয়ার্ডস দ্য অপোজিট আই অথবা নোজের দিকে প্রেশার হোল্ড করতে হবে। আমরা এভাবে ম্যানুয়ালি আমরা ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি। এছাড়া যে মাসেলগুলো আমাদেরকে ট্রিগার পয়েন্ট রিলিজ করতে হবে সেটা হচ্ছে স্প্রিনাস সার্ভিসিস, স্প্রিনাস ক্যাপিটিস। এটা আমাদের প্যারাস্পাইনাল মাসেল। প্যারাস্পাইনাল মাসেলটা ভি শেপ, পেইনটা রেফার্ড হতে পারে আমাদের এই জায়গাটাতে, রাইটার এরিয়াতে। নেক্সট আরও কিছু মাসেল যেমন স্প্রিনাস সার্ভিসিস, স্প্রিনাস ক্যাপিটাল, দ্য সেম মাসেল আমরা ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি, অথবা থাম প্রেশার দিয়ে আমরা ম্যানুয়ালি ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি। সাস্টেইন ইস্কেমিক, ডিজিটাল ইস্কেমিক প্রেশার দিয়েও আমরা এটা রিলিজ করতে পারি। এছাড়া আরও কিছু মাসেল যেমন সেমি স্পাইনাল সার্ভিসিস, সেমি স্পাইনাল ক্যাপিটাস মাসেল, এটাও আমাদের প্যারাস্পাইনাল মাসেল। পেইন রেফার্ড হতে পারে আমাদের টেম্পোরাল এরিয়াতে অথবা অক্সিপিটাল এরিয়াতে। একইভাবে আমাদের থাম্বের মাধ্যমে আমরা ডিজিটাল ইস্কেমিক প্রেশার অ্যাপ্লাই করতে পারি, অথবা যারা আমরা ড্রাইনেলিং জানি আমরা ড্রাইনেলিং অ্যাপ্লাই করতে পারি। পেশেন্ট বাসায় শিখিয়ে দেওয়ার জন্য আমি থ্যারাক্যান ইউজ করতে বলতে পারি, যদি সেটা কিনতে চায় কিনতে পারে থ্যারাক্যান, অথবা যদি সে কিনতে না পারে সেক্ষেত্রে আমরা টেনিস বল ইউজ করতে বলতে পারি। আমি যেটা বলি যে টেনিস বল নিয়ে সেটা একটা সকের মধ্যে, একটা মোজার মধ্যে নিয়ে অন্য হাতে ধরে সে দেয়াল এগেনস্ট ওয়াল সেভাবে ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারে। এটা আমরা পেশেন্টকে শিখিয়ে দিব। এটা সাধারণত আপার ট্র্যাপসের জন্য করা হয়, এটা সাধারণত ইনফ্রাস্পাইনাটাস, লিবার্টাস, স্ক্যাপুলার জন্য করা হয়। সাব অক্সিপিটালের জন্য অনেক সময় পেশেন্টকে বলা হয় সুপাইন ল্যাঙে শুয়ে বলটা তার সাব অক্সিপিটাল এরিয়াতে সে দিয়ে সে প্রেশার ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারে। অথবা অনেক সময় আমরা যেটা করি, দুইটা টেনিস বল একসাথে আমরা বেঁধে আমরা দুই পাশেই সাব অক্সিপিটাল মাসেল আমরা রিলিজ করতে অ্যাডভাইস করতে পারি। কিন্তু সাধারণত সাব অক্সিপিটাল রিলিজের জন্য সাধারণত এই ধরনের কোনো টুল ইউজ করতে বলা হয় না। এটা খুবই সেন্সিটিভ, অনেক সময় আমাদের পার্টিকুলার আর্টারি যেটা রাপচার হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে সাধারণত সাব অক্সিপিটাল রিলিজের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কোনো টুল ইউজ করতে বলা হয় না। নেক্সট আমরা বলেছি যে আমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে আমরা ডিপ নেক ফ্লেক্সার মাসেল আমরা স্ট্রেংথ চেক করেছি। এখন আমরা যদি উইকনেস পাই সেক্ষেত্রে আমাদেরকে ডিপ নেক ফ্লেক্সার মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ থেকে প্রেসক্রাইব করতে হবে। তো ডিপ নেক ফ্লেক্সার মাসেলগুলো কী আমাদের লঙ্গাস কলি লঙ্গাস ক্যাপিটিস, এই মাসেলগুলো আমাদের সাধারণত আমাদের স্টেনোক্লাইডার মাস্টার্ড মাসেলের ভিতরে এই জায়গাগুলোতে আমাদের দুইটা মাসেল। তো কীভাবে আমি স্ট্রেংথ বাড়াতে পারি আমি কয়েকটা ছবি ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেক সময় আমরা যেটা করি, যদি এই ধরনের ডিভাইস যেমন এটাকে বলা হয় বায়ো ফিডব্যাক ইউনিট, স্ট্যাবিলাইজার মেশিন, এটা সময় আমরা ইউজ করতে পারি আমাদের ক্লিনিকে। যদি আমাদের এই ধরনের মেশিন না থাকে সেক্ষেত্রেও আমরা অন্যভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। পেশেন্টকে সাধারণত ডিভাইসটা 20-তে নিয়ে থাকে, 20-তে নিয়ে প্রেশার হোল্ড করতে বলা হয় 10 সেকেন্ডস। যদি সে হোল্ড করতে পারে দেন তাকে বলা হয় 22-এ যাওয়ার জন্য, 22 থেকে 24, 24 থেকে 26। আমাদের টার্গেট হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারিতে নিয়ে সে যদি 10 টাইমস হোল্ড করতে পারে প্রত্যেকবার 10 সেকেন্ডস, দ্যাট ইজ আইডিয়াল। যদি এটা হচ্ছে যে নর্মাল, দ্যাট উই টার্গেট ফর। ইনিশিয়াল স্টেজে পেশেন্ট সাধারণত এতটা হোল্ড করতে পারে না। তো আমরা যেমন এখানে কোথায় প্লেস করতে হবে, কীভাবে রিড করতে হবে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটা ভিডিওতে দেখব এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। In this video, I'm going to show how to perform the craniocervical flexion test. You are going to observe for the following to ensure that the test is conducted properly. Analyze the motion of the head nod. With each stage, there should be an increasing angle of rotation. Patients might use more of a head retraction or lifting of the head in order to achieve the pressure increase. Furthermore, there should be minimal palpable activity of the sternocleidomastoid or anterior. তো এখানে প্রেশার বায়োফিডব্যাক মেশিনটা আমাদের এখানে প্লেস করতে হবে।
কিছুটা নিচে আমাদের এখানে যে সাব অক্সিপিটাল এরিয়াতে তাকে পেশেন্টকে বলা হয় হেডটাকে নট করার জন্য, চিনটাকে নডিং করে এখানে প্রেশার ক্রিয়েট করার জন্য, কিন্তু তার এসসিএম তার স্টেনোক্লাইডোমাস্টার যেন সে হাইপার অ্যাক্টিভ না করে বা ওভার অ্যাক্টিভেট না করে। এই জন্য এখানে হাত রেখে আমাকে পালপেট করতে হবে যে যাতে সে এখানে এই মাসেলটাকে যত কম ইউজ করতে পারে সেটাই ভালো। তাকে বলা হবে তার ডিপ নেক ফ্লেক্সারটাতে বেশি ইউজ করার জন্য, এই মাসেলটা না। তো তাকে বলা হয় যে 10 সেকেন্ড হোল্ড করার জন্য, যদি সে 20 মিলিমিটার মার্কার এই পজিশনে থাকে 10 সেকেন্ড হোল্ড 10 টাইমস, যদি সে ইজিলি করতে পারে দেন তাকে বলা হয় 22তে হোল্ড করার জন্য, দেন 24। এভাবে আমাদের টার্গেট হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারি। Scalene muscles until the last 1 or 2 stages of the test, if at all. Also, the patient should be able to relax and return to the baseline pressure of 20 millimeters mercury between attempts. Stage 2 is performed if the patient is able to achieve stage 1 of this test without substitution movements. In this stage, you are going to test isometric endurance of the deep cervical flexors. Okay. নেক্সট স্লাইড আমি তাকে বাসায় বা ক্লিনিকে তাকে কিছু হোম এক্সারসাইজ করতে দেব। তাকে বলবো যে এগুলো বাসায় করার জন্য, যেমন সে এগেনস্ট ওয়ালে করতে পারে। তাকে বলা হয় যে ওয়ালের এখানে গিয়ে সে হেডটাকে নট করে হেডটাকে লিফট করবে ফ্রম দ্য ওয়াল এবং সেই পজিশনটা সে হোল্ড করবে 10 সেকেন্ড। অথবা সে সুপাইন লাইনেও করতে পারে, চিন টাক করে হোল্ড করবে এই পজিশনটা 10 সেকেন্ডস। এটা সাধারণত ইনিশিয়াল স্টেজ। দেন করা হয় ইনক্লাইন পজিশনে, কিছুটা মোর চ্যালেঞ্জিং। তাকে বলা হয় হেডটাকে লিফট করার জন্য বেড থেকে, তাকে বলা হয় এই মাসেলটা এসসিএমটাকে যত কম ইউজ করতে পারে তত ভালো। অনেক সময় তাকে বলা হয় এখানে হাত রাখার জন্য যাতে সে ওভার অ্যাক্টিভেট না করে এই মাসেলটা, স্টেনোক্লাইডোমাস্টার। তাকে বলা হয় 10 সেকেন্ড হোল্ড করার জন্য 10 টাইমস। নেক্সট হচ্ছে টাওয়াল রোল ইউজ করে সে করতে পারে। টাওয়াল রোল অনেক সময় ইট ক্যান ফেসিলিটেট দ্য সেগমেন্টাল নেচার অফ দ্য মোশন। সে অনেক সময় তার মুভমেন্টটাকে ফেসিলিটেট করার জন্য এখানে অনেক সময় টাওয়াল দিতে পারি আমি। অ্যাগেইন এই মাসেলটা যত বেশি কম ইউজ করতে পারে তত ভালো। চিনটাকে নট করবে, হোল্ড করবে 10 সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি। সো এভাবে সে তার এন্ডুরেন্স ডেভেলপ করতে পারে। আমরা একটা ভিডিও দেখি কীভাবে আমরা প্র্যাকটিক্যালি আমরা পেশেন্টকে শেখাতে পারি। ফার্স্ট এগেইনস্ট দ্য ওয়াল। খুবই সিম্পল টেকনিক। নেক্সট সুপাইন লাইংয়ে, so these are all at the initial stage, যখন পেশেন্ট এন্ডুরেন্স কম বা উইকনেস থাকে সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে এটা এইভাবে করা হয়। বাট ফার্দার স্টেজে আমি ইনক্লাইন পজিশনে করতে পারি। ওকে, নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড আমরা দেখব যে অসময় যে ফিজিশিয়ান বা অথবা নিউরোলজিস্ট যেটা করেন, অনেক সময় ফিজিক্যাল মেডিসিন ডক্টররা করে থাকেন অক্সিপিটাল নার্ভ ব্লক। এখানে দুটো নার্ভ আছে, একটা হচ্ছে আমাদের গ্রেটার অক্সিপিটাল নার্ভ, লেসার অক্সিপিটাল নার্ভ। এই দুটো নার্ভ সাধারণত আসে, আমরা জানি যে আমাদের সার্ভিক্যাল আপার সার্ভিক্যাল স্পাইন হচ্ছে থেকে এগুলো আসে। অনেক সময় এই নার্ভগুলো আমরা ব্লক করা হয়, কারণ পেইনটা অনেক সময় পেশেন্ট এখানে পারসিভ করে। তো নার্ভটা ব্লক করলে এখানে পেইনটা কমে যায় বা পেইনটা সে ফিল করে না। নার্ভ ব্লকটা আমি একটা ভিডিও দেখাবো যে নার্ভ ব্লকটা কীভাবে করে। দেন আমি একটা ভিডিওতে দেখাবো বা একটা স্লাইডে দেখাবো যে যেহেতু আমরা নার্ভ ব্লক করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা নার্ভ ব্লকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি। Okay, we're going to do an occipital nerve block on this patient, and we're going to start on the right. The only landmark is the mastoid process. So we find the mastoid process just behind the ear, the tip of the mastoid process. So now if you drew a line between these 2 points along the... So this is the nuclear line, most prominent part of the skull, like posterior aspect of the skull, occipital area,
এটা আমাদের হচ্ছে মাস্টার্ড প্রসেস। এই যে একটা লাইন ড্র করলে এরপরে আমি তিনটা ভাগে ভাগ করব। তো ভিডিওটা দেখি। Local ridge in the midpoint. That's our main landmark for localizing our nerve endings, because from this midpoint, on the medial edge here is the greater occipital nerve, and on the lateral edge is the lesser occipital nerve. Another way of looking at this is that these nerves lie a third of the way along this line for the lesser and 2/3 of the way along the line for the greater. So, mastoid tip, inion, midpoint. And I'm going to infiltrate on either sides of the midpoint, first for the greater and secondly for the lesser occipital nerve. We're going to use a 27 gauge 1-inch needle, and when we do the injections we want to make sure that we penetrate down to the periosteum. So angling the needle upwards and making sure that the needle is snug against the periosteum. Support the needle, pull back to make sure there's no blood flush, and I'm going to inject a full 1 cc of Marcaine, and this is 0.5% Marcaine without any epinephrine. You'll notice that the fluid has expanded the soft tissue, and the patient will feel a pressure-like sensation from that injection. Now for our lesser occipital nerve we're going to go laterally, and we're going to repeat this, again angling the needle up and making sure that we hit the periosteum. That gets us close to the nerve, pulling back for the blood flush, and then injecting 1 cc of Marcaine at this point. সো এখানে আমি দেখলাম যে কীভাবে নার্ভ ব্লক করা হয়। সো যদিও নার্ভ ব্লক করলে এটা রেজাল্ট খুবই ভালো, এটা পেইনটা কমে যায়। বাট যদি পেশেন্ট যদি তার যদি উইকনেস থাকে, মাসেল উইকনেস থাকে, তাদের জয়েন্ট স্টিফনেস থাকে, যদি আমরা মোবিলাইজ না করি, যদি স্ট্রেন না বাড়ে, তাহলে অক্সিপিটাল নার্ভ ব্লক খুব একটা ভালো কাজ দেয় না। সাধারণত হয়তো একটা নার্ভ ব্লকে পেশেন্ট হয়তো পেইনটা কমে গেল অনেকটা, কিন্তু তার আলটিমেটলি তার পেইনটা আবার হতে পারে, যেহেতু তার মাসেল উইক, জয়েন্ট স্টিফ। তার মানে তাকে অবশ্যই থেরাপি নিতে হবে। তো যেহেতু আমরা নার্ভ ব্লক করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের অন্য অপশনটা কি, আমরা অনেক সময় যেটা করতে পারি, আমরা ইলেকট্রো আকুপাংচার করতে পারি, যেটা আমি ক্লিনিকে নিয়মিত করি যাদের সার্ভিকোজেনিক হেডেক, এবং খুবই ভালো রেজাল্ট, কোনো সাইড এফেক্ট নাই। কারণ অনেক সময় লোকাল অ্যানেস্থেশিয়া অথবা নার্ভ ব্লক করে অনেক সময় অনেক সাইড এফেক্ট থাকে, অনেক প্রবলেম হতে পারে মেডিকেশনের সাইড এফেক্ট। বাট আমি যদি আকুপাংচার করি সেক্ষেত্রে ব্যথাটা ওই ধরনের সাইড এফেক্ট নাই। তো আমি যেটা করি যে এখানে হচ্ছে আকুপাংচারের দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এটাকে বলে GB20 আর একটা হচ্ছে BL10। সো BL10টা হচ্ছে আমাদের গ্রেটার যে অক্সিপিটাল নার্ভটা গেছে BL10-এর এখান থেকে, আর GB20 এখান থেকে গেছে লেসার অক্সিপিটাল নার্ভ। আমি যদি এখানে একটা নিডল প্রেস করতে পারি BL10, অ্যানাদার নিডল GB20, যেটা আমি দেখাচ্ছি এখানে প্লেসমেন্টটা GB20 আর BL10, এবং যদি আমি ইলেকট্রিক স্টিমুলেশন দিই আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে, তাতেও খুব চমৎকার রেজাল্টটা আসে হেডেক ভালো করার জন্য। সো এই জন্য আমি বলবো যে যারা আমরা আকুপাংচার অথবা ইলেকট্রো আকুপাংচার আমরা জানি না, আমাদের আসলে শেখা উচিত, কারণ এই টেকনিকগুলো খুবই ইফেক্টিভ, যেটা ইট ক্যান বি এ সেফ সাবস্টিটিউট ফর নার্ভ ব্লক। ওকে, নেক্সট আমি জানি যে যদি সার্ভিকোজেনিক হেডেক থাকে, স্ক্যাপুলার স্ট্যাবিলাইজার মাসেল উইক থাকে, এক্ষেত্রে আমাদেরকে স্ট্রেন্থ বাড়াতে হবে তার লোয়ার সার্ভাইকেল অথবা মিডল সার্ভাইকেল অথবা সিয়াটা সেন্টারের মাসেলের। তো একটা ভিডিও দেখি যে আমি কীভাবে ইফেক্টিভলি আমি স্ক্যাপুলার স্ট্যাবিলাইজার স্ট্রেন্থ বাড়াতে পারি। নেক্সট ফার্স্ট ইজ লোয়ার ট্র্যাপিজিয়াস মাসেল স্ট্রেন্থ বাড়ানোর জন্য কীভাবে আমি কী টেকনিক আমি অ্যাপ্লাই করতে পারি। So this technique is to strengthen the lower trapezius muscle. Next exercise for middle trapezius.
মিডল ট্রাপিজিয়াস আমি কয়েকভাবে করতে পারি, ডিপেন্ডস অন পেশেন্টের পেইন কন্ডিশনের উপরে, পেইনটা কতটা বেশি তার উপরে, কোনটা সে করতে পারে বা করতে পারে না তার উপরে। এটা খুবই সিম্পল, এটা মিডল ট্রাপিজিয়াস স্ট্রেন্থ বাড়ানোর জন্য ইফেক্টিভ। Next progression is this one, against gravity. সে 6 সেকেন্ড হোল্ড করতে পারে, 15 repetitions at least. Next more progression, এবং এটা একটু চ্যালেঞ্জিং আলাদা দুইটার চেয়ে। Again 6 second hold, maybe 10 to 15 repetitions. Okay, next serratus anterior স্ট্রেন্থ বাড়ানোর জন্য কয়েকটা টেকনিক আমি অ্যাপ্লাই করতে পারি, খুব সিম্পল টেকনিক্স। Against the wall, again 6 second hold করতে পারে, 15 repetitions at least, 2 to 3 times a day. এটাকে বলে পুশ আপ প্লাস পজিশন, এইভাবেও সে স্ক্যাপুলার স্ট্রেন্থ বাড়াতে পারে। নেক্সট কিছু ম্যানিপুলেশন টেকনিক, আমরা জানি স্লাইডগুলোতে আমি ইনিশিয়ালি আমি বলেছিলাম ট্রিটমেন্টের ক্ষেত্রে যে পেশেন্টের সার্ভিকোজেনিক হেডেক থেকে তার আপার সার্ভাইকাল স্পাইন অথবা তার যে থোরাসিক স্পাইনের অথবা সিটি জাংশনের ম্যানিপুলেশনটা খুবই ইফেক্টিভ। আমি কয়েকটা টেকনিক দেখাবো যেগুলো কমনলি আমি ইউজ করি ক্লিনিকে। ফার্স্ট আপার সার্ভাইকাল স্পাইনের manipulation. Position the patient supine, placed diagonally on the table with their head off the edge of the table. The clinician stands at the patient's contralateral shoulder. To treat the right occipital atlantal joint, using your left hand, provide firm, broad pressure with your second MCP joint on the left occipital condyle. Using your right hand, cradle the patient's head with your forearm while gently grasping the chin. Using your whole body to impart motion, take up the available motion in the joint by introducing slight ipsilateral rotation, contralateral side bending, and slight flexion to the joint. Use a cephalad-directed force to impart distraction to the joint. The technique may be carried out with oscillatory mobilizations into resistance or as a high-velocity, low-amplitude thrust manipulation at end range. তার মানে এই পজিশনে আমি মোবিলাইজ করতে পারি, যদি আমি ম্যানিপুলেট করতে না চাই আমি এই পজিশন নিয়েও আমি মোবিলাইজ করতে পারি। তো এইসব টেকনিকগুলো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমি কেয়ারফুল হতে হবে পেশেন্টের অস্টিওপোরোসিস আছে কিনা, পেশেন্টের রিমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা অথবা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস আছে কিনা। পেশেন্টের সিভিয়ার আর্থ্রাইটিস থাকলে বা অস্টিওপোরোসিস হলে আমরা সাধারণত এই টেকনিকগুলো অবশ্যই অ্যাপ্লাই করব না। পেশেন্টের যদি ভিভিআই টেস্ট পজিটিভ থাকে, ভার্টিব্রোভেসিলার ইনসাফিসিয়েন্সি টেস্ট পজিটিভ থাকে অথবা নেক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি থাকে, সেক্ষেত্রেও আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করব না অবশ্যই। নেক্সট Position the patient prone with their neck in a neutral position and their arms at their side. Stand next to the patient on the side that will be closed, facing the patient. At the desired level, place the pisiform of your caudal hand on the transverse process furthest away from you while your fingers are pointing cephalad. Establish a skin lock by rotating your hand 90 degrees so your fingers are pointing directly away from you. At the same level, place the pisiform of your cephalad hand on the transverse process closest to you while your fingers are pointing toward you. Establish a skin lock by rotating your hand 90 degrees so your fingers are pointing caudally. Have the patient take a deep breath and then exhale. Perform the thrust manipulation at the end of the patient's exhalation in an anterior direction. নেক্সট আমি কুইকলি কয়েকটা টেকনিক দেখাচ্ছি। Position the patient supine with their arms crossed over their chest, right arm over left.
stand on the contralateral side of the patient. Briefly roll the patient onto their left shoulder and place your left hand over the vertebral level immediately caudal to the restricted segment using an open palm or a pistol grip. Your hand should make contact with the transverse process of the vertebra with your thenar eminence. Establish a skin lock by providing compression through your hand while you only deviate your wrist. Return the patient to supine, ensuring their weight is fully distributed through the fulcrum you've established with your hand. Support the patient's head and neck with your right hand and localize motion to the desired segment through flexion, left side bending, and left rotation of the spine from above downward. When motion is localized to the desired segment, deliver a high velocity, low amplitude thrust in an anterior to posterior direction. The last technique. Position the patient in sitting at the middle of the treatment table with their legs hanging over the side. They should scoot back until their back is flush with the edge of the table behind them. Have the patient cross their arms over their chest and grasp their opposite shoulders. Stand directly behind the patient and place your arms around the patient with your hands clasped together and resting on the patient's flexed elbows. Place your pectoralis muscle or upper chest or use a towel as a fulcrum at the designated level to receive the manipulation. Fulcrum the patient's thoracic spine into flexion by grasping their elbows and leaning into the patient with your upper body. আমরা টাওয়াল ইউজ করতে পারি to localize the manipulation. Okay, the next আমি আলোচনা করেছি এগুলো। দেন কিছু few more techniques. এটা হচ্ছে atlantoaxial joint self mobilization. অনেক সময় পেশেন্টকে বাসায় করার জন্য আমরা অ্যাডভাইস করতে পারি, তাকে বলি হেডটাকে নট করার জন্য, নট করে সাইড টু সাইড রোটেশন। এটা মোস্টলি এই জয়েন্ট সেলফ মোবিলাইজেশন, এটা আমি বাসায় করতে বলতে পারি। খুব সিম্পল টেকনিক। কিছু আপার থ্রাসিক এক্সটেনশন, সে চেয়ারটাকে ইউজ করতে পারে ফালক্রাম হিসেবে, সে এক্সটেন্ড করতে পারে ভাবে, অথবা রোল টাওয়েল ইউজ করেও সে আপার থ্রাসিক এক্সটেনশন করতে পারে, যেটা তার সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে অনেক উপকার দিতে পারে। পেশেন্ট পুর পশ্চার কিনা, সে তার বসার পজিশন, এগুলো আমাকে খেয়াল করতে হবে। তার স্লিপিং পজিশন, এগুলো অ্যাডভাইস করতে হবে কারেকশন করার জন্য। অনেক সময় ঘুমানোর সময় একটা রোল টাওয়েল আন্ডার নেক অনেক সময় পেশেন্টের হেল্প করতে পারে তার হেডেক রিলিফের জন্য। তাকে যদি অফিস ওয়ার্কার হয়, অফিসে কাজ করে বসে, সেক্ষেত্রে একটা লাম্বার রোল আমরা অ্যাডভাইস করতে পারি ইউজ করার জন্য। স্ক্যাপুলার পজিশন, স্ক্যাপুলার কন্ট্রোল ইমপ্রুভ করার জন্য তাকে আমি টেপিং করতে পারি, অথবা পশ্চাল কারেকশন ব্রেস আমি তাকে কিনতে বলতে পারি। ফুড খুব ইম্পর্টেন্ট, তাকে বলবো তাকে তার হাইড্রেশনের জন্য বেশি বেশি করে পানি খেতে বলবো আমরা। ফ্রুটস বেশি খাওয়ার জন্য, শাকসবজি বেশি খাওয়ার জন্য, কাজের ফাঁকে ফাঁকে অন্তত ফিউ সেকেন্ড হলেও চোখ বন্ধ করা, রেস্ট নেওয়া, কিছুটা মেডিটেশন বা রিল্যাক্সেশন প্র্যাকটিস করা। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা স্লিপ ইজ ইম্পর্টেন্ট। কিছু কিছু ফল, কিছু শাকসবজি ইম্পর্টেন্ট, যেমন গার্লিক। গার্লিক খুব ইম্পর্টেন্ট, এটা হেডেক রিলিফের জন্য খুবই কাজ দেয়। আদা যেটা। স্মোকিং, অ্যালকোহল ইনটেক is kind of very bad for the headache. সোডা, কফি ড্রিঙ্কিং করা, এনার্জি ড্রিঙ্ক, এগুলো সবগুলো আমাদের হেডেক বাড়াতে পারে। তার মানে এটা আমাদের খুবই কেয়ারফুল হতে হবে আমরা কী খাচ্ছি, আমাদের ঘুম, স্লিপিং প্যাটার্ন, অল আর ইম্পর্টেন্ট। কিছু ভাইটামিন, কিছু সাপ্লিমেন্টস মাইগ্রেন হেডেকের জন্য হেল্প করতে পারে, যেটা সার্ভিকোজেনিকের ক্ষেত্রেও হেল্প করতে পারে, যেমন ম্যাগনেশিয়াম 400 থেকে 600 mg পার ডে, অ্যাটলিস্ট 3 to 4 months। অনেক সময় ম্যাগনেশিয়াম দীর্ঘদিন খেলে পেশেন্টের মাইগ্রেন হেডেক অনেকটা ভালো উপকার হয়, অ্যাকর্ডিং টু আমেরিকান হেডেক সোসাইটি। রিবোফ্লাভিন অথবা ভিটামিন B2 এটা অনেক সময় হেল্প করে পেশেন্টের হেডেকের ক্ষেত্রে। ভিটামিন B3, নিয়াসিন ইজ অলসো হেল্পফুল, এখানে ডোজটা লেখা আছে। ভিটামিন ই ইজ অলসো ইম্পর্টেন্ট, অনেক সময় ভিটামিন ই এভাবে পাওয়া যায়, ইজ অলসো গুড ফর দ্য হেডেক। সো এইসব কিছু সাপ্লিমেন্ট খাওয়ার পাশাপাশি এগুলো অনেক সময় আমাদের হেডেক রিলিফের জন্য হেল্প করতে পারে। সো আশা করি আমাদের এই সার্ভিকোজেনিক হেডেকের অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট আমরা যেটা আলোচনা করলাম, এটার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি এবং আমাদের একটা ভালো আইডিয়া হয়েছে আমরা এই ধরনের পেশেন্টকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করব। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ রাইট মি,
or you can post your question in the Facebook. Thank you very much. Next time আবার দেখা হবে. Okay, Allah Hafiz.